1922 সালের 16 সেপ্টেম্বর ফ্ল্যাটবুশ চার্চের লাগোয়া সমাধিক্ষেত্রে ঘুরে বেড়াচ্ছিলেন এইচ.পি. লাভক্রাফট। পরে এক বন্ধুকে তিনি চিঠিতে লেখেন, সমাধির আশেপাশে ভারী বিচিত্র সব জিনিস দেখতে পেলাম, বুঝলে। একটা ভাঙা কবরের খানিকটা সিমেন্টের টুকরো নিয়ে এসেছি পকেটে করে। আজ রাতে ওটা বালিশের নিচে রেখে শোব। দেখা যাক কোনো গল্প মাথায় আসে কিনা। যে গল্পটি তার মাথায় আসে সেটা আজ শুনতে চলেছেন আপনি। প্রথমে উইয়ার্ড টেল ম্যাগাজিনে গল্পটি পাঠান লেখক। পরে কি খেয়াল চাপতে সম্পাদককে খাজা গল্প মশাই, ও জিনিস ছেপে আর বিড়ম্বনা বাড়াবেন না বলে নিজেই বাতিল করে দেন। তবে গল্পের বিচার আজ লেখক নয়, আপনাদের হাতে। শুনতে থাকুন এইচ.পি. লাভক্রাফটের কাহিনী অবলম্বনে দি হাউন্ড। আমার অত্যাচারিত কানে এক অবিচ্ছিন্ন দুঃস্বপ্নের ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাচ্ছি। সেই সঙ্গে বহু দূরে একটি দৈত্যাকৃতি হাউন্ডের ডাক। না, স্বপ্ন নয়, ভয় কিংবা উন্মাদনা নয়। যা কিছু ঘটে গেছে তারপরে একে মনের ভুলও বলা যায় না। সেন্ট জনকে আমার সামনে এক বীভৎস মৃতদেহ হয়ে পড়ে থাকতে দেখেছি। কি করে তার এমন অবস্থা হলো তা কেবল আমি জানি, এবং জানি বলেই এই মুহূর্তে পিস্তল তুলে নিয়েছি হাতে, চেপে ধরেছি আমার কপালের রগে। কিছুক্ষণ পরে আমার মৃতদেহটাও এমন বীভৎস রূপ নিয়েই পড়ে থাকবে এখানে। যে কাজ করে আমরা এখানে এসে পৌঁছেছি তার জন্য আমরা কোনোদিন ক্ষমা পাবো কিনা জানি না। তবে আজ এই অবস্থায় ভীষণ মনে পড়ছে আমাদের শুরুর দিকের দিনগুলোর কথা। আমার ও সেন্ট জন দুজনের মধ্যেই একটা ব্যাপার কমন ছিল, আধিভৌতিক ও তন্ত্রমন্ত্রের জগতের প্রতি আগ্রহ। প্রথমে কেবলমাত্র বইপত্র পড়েই সে আগ্রহ নিবৃত করতাম আমরা। তবে বইপত্রেরও তো শেষ আছে, সীমারেখা আছে। বলা বাহুল্য, কেবলমাত্র সেই পুঁথিগত বিদ্যায় আমাদের আগ্রহ সীমাবদ্ধ থাকল না। আমরা ঠিক করলাম এমন কিছু করব যাতে কাগজপত্র ও গল্পগাথার বাইরেও অলৌকিক আমাদের হাতে এসে ধরা দেয়। এমন কিছু যা নিষিদ্ধ কিন্তু যার সঙ্গে মিশে আছে পারলৌকিক জগতের হাতছানি। আমরা গ্রেভ রবিং শুরু করলাম। আমাদের অভিযানের সব কথা খুঁটিয়ে লেখা আমার পক্ষে সম্ভব নয়। প্রায় 1000 খানেক প্রাচীন কবর খোঁড়াখুঁড়ি করে বাড়ির নিচে গোপনে যে মিউজিয়ামটা আমরা বানিয়ে ফেলেছিলাম তার কোনো ক্যাটালগও বানানো হয়নি। আতঙ্ক ক্ষয়ের যে পৈশাচিক মহাজগৎ আমরা সেখানে জড়ো করেছিলাম তার কথা মনে করতেও চাই না। মাটির বহু নিচে ছিল সেই ঘর। সেখানে বিরাট ডানাওয়ালা ব্যাসাল্টের ডিমান্ডের মুখ দিয়ে নীল কিংবা কমলা আলো বেরিয়ে আসে। দেওয়ালে ঝুলন্ত প্রাগৈতিহাসিক যন্ত্রপাতি, সেই দেওয়ালের ভিতরে বোনা থাকে গোপন কলকবজা। যে কলকবজার কাজ বহুদিন পরে আবার আবিষ্কার করেছি আমরা। ঘরটার কথা মনে করলেও আজ গা শিউরে ওঠে। কি ছিল না সেখানে? প্রাচীন মমি থেকে সদ্যমৃত মানুষের সংরক্ষিত দেহ, নানা আকৃতির কেটে নেওয়া মাথা, এমনকি শিশুর মৃতদেহ অবধি। একটা কাগজে মোড়া নিষিদ্ধ পোর্টফোলিও, তার মধ্যে কি আঁকা ছিল তা আমি বলতে পারবো না। আমাদের অভিযানের প্রায় প্রতিটিতেই উল্লেখযোগ্য কিছু ঘটত। রোজ অভিযানে বেরোতাম না আমরা। একমাত্র দৃশ্য, পরিবেশ, জলবায়ু, জ্যোৎস্না অনুকূল হলেই আমাদের মুড আসত। মাটির তলায় চাপা দেওয়া মানব সভ্যতার গোপন সব তথ্য যেন হাতছানি দিয়ে ডাকত আমাদের।
সেন্ট জন হতো লিডার, সেই খবর জোগাড় করে আনতো। খোঁড়াখুঁড়ির কাজটাও বেশিরভাগ তারই ছিল। আমাদের শেষ অভিযানের খবরটাও সেই এনেছিল। কোন দুর্ভাগ্যে আমরা হল্যান্ড চার্চইয়ার্ডের নাম শুনেছিলাম তা জানি না, সম্ভবত কোনো গুজব কিংবা লোককথা থেকে। গুজবটা অনেকটা এই রকম, ওই কবরস্থানে নাকি 500 বছর আগের এক মৃতদেহ শুয়ে আছে। যে শুয়ে আছে সে নিজেও নাকি আমাদের মতো গ্রেভ রবার ছিল। প্রাচীন এক স্থাপত্য থেকে নাকি অসম্ভব মূল্যবান কিছু চুরি করেছিল সে। লোকটার মৃত্যুর পর জিনিসটা আর কোথাও পাওয়া যায়নি, ফলে ধারণা করা যায় যে সেটা 500 বছর ধরে তার কফিনের ভিতরেই বন্দী হয়ে আছে। সেই রাতটার কথা আজও মনে আছে আমার। সারি দেওয়া কবরের উপরে শরতের চাঁদ উঠেছে, মাটির উপরে ভয়ানক কিছু ছায়া তৈরি করেছে তাতে। ঘাসের জমির উপর অন্ধকার মাখা গাছগুলো নুয়ে পড়েছে, আর এই সমস্ত দৃশ্যপটের উপর দিয়ে চাঁদের গা বেয়ে কিছু প্রকাণ্ড বাদুড় উড়ে যাচ্ছে। চার্চের সুচালো চূড়াটা আকাশে একটা বিশেষ অংশ আঙুল তুলে দেখাচ্ছে, যেন মাটি, ঝোপ ঝাড় আর অজানা গন্ধ মিশে যাচ্ছে রাতের বাতাসে। সেই সঙ্গে খুব ক্ষীণ গম্ভীর স্বরে একটা দৈত্যাকৃতি হাউন্ডের ডাক ভেসে আসছে। এই ডাকটা শুনে আমরা একবার শিউরে উঠলাম। সেন্ট জন আমার দিকে একবার মুখ তুলে বলল, শুনেছি এই কবরের নিচে যে শুয়ে আছে তাকে আজ থেকে 500 বছর আগে এই কবরস্থানেই মৃত অবস্থায় পাওয়া যায়। ক্ষতবিক্ষত দেহ, মাংস উপড়ানো, বেশিরভাগ হাড় ভাঙা। সে কি? লোকের ধারণা হয়েছিল কোনো অতিকায় প্রাণী অতর্কিতে আক্রমণ করে ছিঁড়ে খেয়েছে তাকে। দূর থেকে ভেসে আসা ডাকটা আরো মন দিয়ে শুনলাম আমি। কোদালটা হাতে তুলতে তুলতে বললাম, ডাকটা ভালো শোনাচ্ছে না, কিন্তু এই শহরে এত বড় হাউন্ড আছে বলে তো শুনিনি। সেন্ট জন থমথমে মুখে বলল, আমিও তাই ভাবছি, তবে এত দূর থেকে আসছে যখন বিপদের আশঙ্কা নেই। নাও, হাত লাগাও। মাটি খোঁড়ার সময় একটা উৎসাহ এসে জড়ো হচ্ছিল মনের ভিতর। এই ফ্যাকাশে চাঁদ, ভয়াবহ ছায়া, কিম্ভূত গাছ, বৃহৎ বাদুড় আর মৃদু আর্তনাদ করে বয়ে চলা রাতের বাতাস মনের ভিতরে স্পর্ধার জন্ম দিচ্ছিল। খুঁড়তে খুঁড়তে একসময় শক্ত কিছুতে শাবল আটকে গেল আমাদের। নিচে তাকিয়ে দেখলাম একটা প্রায় পচতে শুরু করা আয়তাকার বাক্স, তার উপরে খনিজের স্তর জমে গেছে। সেই সব সরিয়ে বাক্সটা পরীক্ষা করলাম আমরা। ডালাটা কঠিন আর পুরু, তাতে সন্দেহ নেই, কিন্তু এতই পুরনো যে সেটা খুলতে আমাদের বেশি বেগ পেতে হলো না। আমরা দুজনে চোখ মেলে তার ভিতরে উঁকি দিলাম। আশ্চর্য, 500 বছর কেটে যাওয়া সত্ত্বেও বাক্সের ভিতরের জিনিস প্রায় অক্ষতই আছে। একটা কঙ্কাল, তার নানা জায়গার হাড় দাঁতের চাপে ভাঙা, তবে হাড়গুলো আলাদা হয়ে যায়নি। করটির উপর দাঁত এখনো স্পষ্ট, চোখের কোটর ফাঁকা। একসময় ওখানে আমাদের মতো এই দুটো হলদে লোভী চোখ ছিল। আমি সেটাই মন দিয়ে দেখছিলাম, এমন সময় সেন্ট জনের ক্লান্ত গলা শুনতে পেলাম। এটা কি বলতো?
আলোটা সেখানে ফেলে দেখলাম কফিনের ভিতরে সবুজ পাথরের কবচ জাতীয় কিছু পড়ে আছে। সম্ভবত মৃত মানুষটা গলায় পড়তো সেটা। কবচটা ঠিক ছবিতে দেখা ডানাওয়ালা হাউন্ড আকৃতির, অনেকটা ফিন্সের মতো, তবে সিংহের জায়গায় সদন্ত কোনো প্রাণীর মুখ খোদাই করা আছে। সে মুখ হিংস্র, একই সঙ্গে সেখানে মৃত্যু, ক্ষুধা ও অমঙ্গলের ছাপ ফুটে উঠছে। নিচে কিছু একটা লেখাও ছিল, তবে তার মানে আমরা কেউই উদ্ধার করতে পারলাম না। কবচটা দেখা মাত্র বুঝেছিলাম এ জিনিস আমাদের সংগ্রহে রাখার মতো, যদিও জিনিসটার কাজ ঠিক কি তা আমরা জানি না। জন কিন্তু অত সহজে হাল ছেড়ে দেয়নি। সবুজ কবচটা ঘুরিয়ে দেখতে দেখতে সে বলল, যতদূর মনে পড়ছে উন্মাদ আরব আব্দুল আল হজরতের নিষিদ্ধ বই নেক্রোনমিকনে এই ধরনের একটা কবজের কথা লেখা ছিল। এই আল হজরত ছিল সেন্ট্রাল এশিয়ার এক প্রায় অগম্য এলাকায় বসবাসকারী বুনো নরমাংসভোজী উপজাতির নেতা। তার বর্ণনা অনুযায়ী যেসব জীবিত মানুষ কফিনে শায়িত মৃতদেহকে বিঘ্নিত কিংবা বিরক্ত করে, তাদের নিজেদের মৃত্যুর পর মাটির তলায় রুদ্ধ পরিবেশে তাদের আবার জেগে উঠতে হয়। তবে এই কবচটা নিয়ে ঠিক কী লেখা ছিল সেটা আর মনে নেই আমার। সে বই আছে তোমার কাছে? সরকারি হিসেবে সে বই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তবে কোনো কোনো অন্ধকার কানাগলির বাসিন্দাদের কাছে এখনো 2-1 কপি লুকিয়ে রাখা আছে। তাদের মধ্যে আমি একজন। কবচটা পকেটে ঢুকিয়ে আমরা শেষ একবার সেই করটির মুখের দিকে চেয়ে নিয়ে কবরটা আবার মাটি চাপা দিয়ে দিলাম। সেখান থেকে কিছুটা দূরে সরে এসে দাঁড়াতে দেখলাম আকাশের বুক থেকে কয়েকটা বাদুড় নেমে আসছে সেই সদ্য চাপা দেওয়া মাটির স্তরের উপর, যেন ওরাও আমাদের মতোই কিছুর খোঁজ করছে। কবরস্থান ছেড়ে বেরিয়ে আসতে আসতে মনে হলো বহু দূরে আবার সেই হাউন্ডের চিৎকারটা শুনতে পাচ্ছি, তবে হাওয়া এত জোরে বইছে যে সেটা মনের ভুল হওয়া বিচিত্র কিছু নয়। আমরা দুজনে ইংল্যান্ডে ফিরে আসার 1 সপ্তাহের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। আমরা একাই থাকতাম, বন্ধুবান্ধব বলতে প্রায় কেউই ছিল না। চাকর বাকরহীন একটা পুরনো প্রাসাদের কটা পরিত্যক্ত ঘরে কোনো রকমে মাথা গুঁজে থাকতাম। এরকম জায়গায় সাধারণত বাইরের কেউ বিরক্ত করতে আসে না, কিন্তু এখন দরজা কিংবা জানলার বাইরে থেকে মাঝে মধ্যেই মৃদু দাপাদাপির শব্দ শুনতে পাই। একবার মনে হয় আমাদের লাইব্রেরি ঘরের জানলায় কোনো বিরাট কালো ছায়া এসে দাঁড়িয়েছে। মাঝে মাঝে দূর থেকে কিছুর বৃত্তাকারে ঘোরা বা ডানা ঝাপটানোর শব্দ আসে, যদিও খুঁজতে গিয়ে কিছুই পাওয়া যায় না। সবুজ কবচটা আমাদের গোপন মিউজিয়ামে একটা কুলুঙ্গির মধ্যে রাখা আছে। কখনো কখনো তার সামনে আমরা 2টো মোমবাতি জ্বেলে দিই। এই কদিনে নেক্রোনমিকনটা তন্ন তন্ন করে পড়ে ফেলেছি আমরা, আর যা জেনেছি তাতে মনের ভিতরে ভয়টা কয়েক গুণ বেড়ে গেছে। সে ভয় সত্যি হতে বেশি দিন সময় নেয়নি। 24শে সেপ্টেম্বর রাতের কথা। ঘুমিয়ে পড়েছিলাম, এমন সময় আমার ঘরের দরজায় টোকা পড়ল। সেন্ট জন এসেছে ভেবে আমি গলা তুলে তাকে ভিতরে আসতে বললাম, ভিতরে এসো। কিন্তু তার উত্তরে দরজার ওপার থেকে একটা
চাপা হাসির শব্দ শোনা গেল। আমি দ্রুত বাইরে বেরিয়ে দেখি করিডোর ফাঁকা, কেউ নেই সেখানে। জন, দুবার ডাকাডাকি করতে জনও বেরিয়ে এলো করিডোরে। আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি কি ব্যাপার বলো তো? তুমি টোকা দিচ্ছিলে আমার দরজায়? আমি আমি আজ সারা সন্ধে ঘর থেকেই বেরোইনি। আমি আর কিছু বললাম না। দুজনে মিলে কিছুক্ষণ আশপাশটা খোঁজাখুঁজি করলাম, কিন্তু কিছুই খুঁজে পাওয়া গেল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমারই মনের ভুল তাহলে। আচ্ছা, শুভরাত্রি। একটু হেসে ফিরে যেতে যাচ্ছিল জন। আমি একটা হাত দিয়ে তার জামা খামচে ধরলাম। হে, শুনতে পাচ্ছ? কি? প্রশ্নটার উত্তর দেওয়ার আর দরকার পড়ল না। জনের মুখটাও রং হারাচ্ছে দ্রুত। শুধু এতদিন যা কেবল মনের ভিতরে কল্পনার আশ্রয়ে বেঁচেছিল, সেটা এবারে সত্যি হয়ে উঠেছে। বহু দূর থেকে কোনো অতিকায় হাউন্ডের চিৎকার কানে আসছে এখন। এর 4 দিন পরে আমরা গোপন মিউজিয়ামে কিছু কাজ করছিলাম। এই সময় মিউজিয়ামের দরজায় কিছুর আঁচড়ের শব্দ কানে আসে আমাদের। এই দরজা দিয়ে বেরোলেই একটা উপরে যাওয়ার সিঁড়ি পড়ে। সেটা দিয়ে লাইব্রেরি রুমে যাওয়া যায়। মিউজিয়াম থেকে উপরে ওঠার আর কোনো পথ নেই। আমরা সতর্ক হয়ে উঠলাম। তবে কি কেউ আমাদের গোপন কালেকশনের খবর পেয়ে গেছে? সমস্ত আলো নিভিয়ে দুজনে একসঙ্গে এগিয়ে গিয়ে এক ঝটকায় খুলে ফেললাম দরজাটা। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়ার ঝাপটা এসে লাগলো আমাদের মুখে। মনে হলো একটা পায়ের খসখস, চাপা হাসির শব্দ আর ফিস ফিস যেন ধীরে ধীরে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। সে মুহূর্তে আমাদের উপরে উন্মাদনা ভর করেছিল নাকি স্বপ্ন দেখছিলাম তা ভেবে দেখিনি। শুধু এটুকু মনে ছিল, সেই চাপা ফিসফিসের ভাষাটা ছিল ডাচ। এই ঘটনার পরে আমাদের মনের ভয়টা আরো বেড়ে যায়। আমরা দুজনেই বুঝতে পারি পারলৌকিক সাধনা আমাদের উন্মাদনার দিকে টেনে নিয়ে যাচ্ছে। অদ্ভুত উড়ে ঘটনা আর নতুন কিছু নয়। আমাদের পরিত্যক্ত প্রাসাদ এখন সজীব হয়ে দাঁড়িয়ে থাকে জলাভূমির মাঝে, আর রোজ রাতে ভেসে আসে সেই হাউন্ডের চিৎকার। দিন দিন তার তীব্রতা বেড়েই চলেছে। 19শে অক্টোবর আমাদের লাইব্রেরি ঘরের জানলার বাইরে কিছু পায়ের ছাপ আবিষ্কার করলাম আমি। সেগুলো বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই, তবে মনে হলো এ প্রাসাদের কোণে কোণে লুকিয়ে থাকা প্রকাণ্ড বাদুড়ের দল যেন একসঙ্গে আছড়ে পড়েছে সেখানে। ঘটনার ভয়াবহতা চরমে পৌঁছালো 18ই নভেম্বর। রাত নামার পর সেন্ট জন দূরের রেল স্টেশন থেকে হেঁটে প্রাসাদের দিকে ফিরছিল। এমন সময় কোনো ভয়ঙ্কর নরখাদক প্রাণী তাকে আক্রমণ করে ও খুবলে খাওয়া শুরু করে। তার চিৎকার শুনতে পেয়ে আমি ছুটে গিয়ে দেখি জ্যোৎস্নার আলো মেখে কোনো ডানাওয়ালা অন্ধকার প্রাণীর ছায়া ধীরে ধীরে সরে যাচ্ছে দূরের দিকে। জন! আমি চিৎকার করে উঠলাম, এ কি অবস্থা? কি করে হলো জন? আমার বন্ধু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। শুনতে পেলাম তার মুখ দিয়ে কিছু অস্পষ্ট শব্দ বেরিয়ে আসছে। কবচটা, শয়তানের কবচটা!
আর কিছু বলার আগেই তার প্রাণহীন মাংসের স্তূপের মতো রক্তাক্ত শরীরটা গড়িয়ে পড়ল মাটিতে। পরদিন মাঝরাতে তাকে প্রাসাদের লাগোয়া বাগানে কবরস্থ করলাম আমি। বেঁচে থাকতে আমাকে একটি বিশেষ অনুরোধ করে গেছিল সে। বলেছিল মৃত্যুর পর তার দেহকে মাটি চাপা দেওয়ার আগে একটি বিশেষ মন্ত্র পাঠ করতে। সে মন্ত্রের শেষ শব্দটা বলার সঙ্গে সঙ্গে আমি শুনতে পেলাম দিগন্ত রেখার কাছ থেকে ভেসে আসছে সেই হাউন্ডের চিৎকার। আকাশে ঝলমলে চাঁদ উঠেছে, কিন্তু সেদিকে তাকাতে ইচ্ছা করল না আমার। মুখ ফিরিয়ে নিতে দেখলাম জলাভূমির উপরে একটা সাদা আবছা ছায়া একটা ঢিপি থেকে আর একটা ঢিপি অবধি ছুটে বেড়াচ্ছে। আমি কিছুক্ষণের জন্য সেখানেই মাটির উপরে বসে পড়লাম। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে আর কোনো দিকে না তাকিয়ে কাঁপা কাঁপা পায়ে ছুটে ঢুকলাম বাড়ির ভিতর। এসে দাঁড়ালাম সেই মিউজিয়াম ঘরের কুলুঙ্গিতে রাখা সবুজ কবচটার সামনে। মনে হলো আরো উজ্জ্বল হয়ে উঠেছে তার রং, ঠিক কোনো প্রাচীন দেবতার মতো আমার কাছে আনুগত্য দাবি করছে সে। একা একা সে বাড়িতে থাকার আর সাহস হলো না আমার। পরদিন সকালেই লন্ডনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মিউজিয়ামের সমস্ত জিনিস আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছি। সঙ্গে নিয়েছি কেবলমাত্র সেই সবুজ পাথরের কবচটা। কিন্তু 3 রাত পরে আবার শুনতে পেলাম সেই হাউন্ডের চিৎকার। 1 সপ্তাহ কাটার আগেই মনে হলো অন্ধকার নামলে দুটো অদৃশ্য চোখ যেন চেয়ে থাকে আমার দিকে। একদিন ভিক্টোরিয়া লেকের পাশে ঘুরতে গিয়ে দেখলাম জলের উপরে আমার হাতে ধরা ল্যাম্পের প্রতিফলন বারবার ঢেকে যাচ্ছে কোনো কালো ছায়ায়। একটা অশুভ হাওয়া বয়ে যেতে যেতে যেন বলে গেল, সেন্ট জনের মতো অবস্থা আমারও হবে। সিদ্ধান্ত নিলাম কবচটা ওর মালিকের কাছেই ফিরিয়ে দিয়ে আসতে হবে। তাতে কোনো লাভ হবে কিনা জানি না, কিন্তু এ ছাড়া কোনো উপায়ের কথা জানা নেই আমার। কবচটা একটা কাপড়ে জড়িয়ে হল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অতিকায় হাউন্ডটা আসলে কি এবং কেনই বা সে আমাকে অনুসরণ করে চলেছে তা আমার কাছে স্পষ্ট নয়। তবে কবচটার সঙ্গে সেটার যে কিছু একটা সম্পর্ক আছে তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম তার গোটাটাই ভেস্তে গেল। রটারডামে যে হোটেলে আমি থাকছিলাম সেখানেই কবচটা আমার ঘর থেকে চুরি যায়। পরদিন সকালের কাগজে এক হাড় হিম করা খবর পড়লাম। শহরের এক প্রান্তে চোরেদের একটা আস্তানা ছিল। গতকাল রাতে সে আস্তানায় জড়ো হয়েছিল তারা। ঠিক সেই সময়ে কোনো অজ্ঞাত প্রাণী আক্রমণ করে তাদের এবং ছিঁড়ে খুঁড়ে খায়। আশপাশের এলাকার লোক কাল রাতে নাকি এক অতিকায় হাউন্ডের চিৎকার শুনেছে। সেদিন বিকেলেই সেই চার্চইয়ার্ডে আবার এসে দাঁড়ালাম আমি। কয়েক মাস আগের সেই রাতের মতোই রয়েছে এখনো সব। এমনকি দূর থেকে ভেসে আসা সেই হাউন্ডের ডাকটা এখন যেন অনেকটা শান্ত। আমি সেই কবরটার কাছে যেতে যেতে সেটা থেমে গেল। কবরের উপরে বসে থাকা এক ঝাঁক বাদুড়ের দলকে ভয় দেখিয়ে তাড়ালাম। মনে হলো আমার থেকে কবরটা ঢেকে রাখার উদ্দেশ্য ছিল তাদের। আজ আমি এখানে কেন এসে পৌঁছেছি তা নিজেও জানি না।
কবরের নিচে শুয়ে থাকা মানুষটার কাছে ক্ষমা চেয়ে কিছু লাভ হবে না জানি। কিছুটা উত্তেজনার বশেই সেখানের মাটি খোঁড়া শুরু করলাম। আগের থেকে এখন মাটি খোঁড়া বেশ সহজ হয়েছে। মাঝে শুধু একবার বাধা পেলাম। একটা শকুন আচমকাই নেমে এলো গর্তের উপরে। আমার কোদালের কোপে সেটাকে শেষ করে আবার মাটি খুঁড়তে লাগলাম। মিনিট খানেক পরেই সেই আয়তাকার বাক্সটা লাগলো আমার কোদালের ডগায়। এরপর যে ঘটনাটা ঘটেছিল তার কোনো বাস্তব ব্যাখ্যা আমার জানা নেই। সেই কফিনের ভিতরে দুঃস্বপ্ন ও বিরাট পেশিবহুল বাদুড়ের চাদরে ঢেকে শুয়েছিল নিকষ কালো রঙের একটা অস্তিত্ব। আগের মতো পরিষ্কার আর নয় সে, বরঞ্চ তার শরীর ভরে উঠেছে টলটলে রক্ত, মাংস আর চুলে। তার চোখের কোটরের ভিতর জ্বলতে থাকা উজ্জ্বল রঙের গোলাটা আর চোখে তাকিয়ে আছে আমার দিকে। ঠোঁটের কোণ থেকে বেরিয়ে আসছে দুটো ধারালো দাঁত। কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো সেই চিৎকারটা যা এতদিন শুধু দূর থেকে শুনেছিলাম। চেয়ে দেখলাম তার রক্তাক্ত মাংসল থাবায় ধরা আছে সেই সবুজ কবচ। দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার চিৎকার মুহূর্তে পৈশাচিক হাসির স্রোতে মিলিয়ে গেল। আকাশের তারাগুলো যেন এই দৃশ্যের ভয়াবহতায় উন্মাদে পরিণত হয়েছে। কয়েক শতাব্দী প্রাচীন মৃতদেহের নখ, দাঁত আরো তীক্ষ্ণ, আরো ধারালো হয়ে উঠেছে। আমি শুনতে পেলাম সেই হাউন্ডের চিৎকার আমার ঘাড়ের কাছে এসে পড়েছে। পায়ে আর জোর পাচ্ছি না, ক্রমশ আরো কাছে এগিয়ে আসছে সে। পকেট থেকে রিভলভার বের করে নিলাম। এই যন্ত্রটাই এখন আমাকে অন্তহীন নরকের হাত থেকে মুক্তি দিতে পারে। ভাবুন, ভদ্রলোক ভাঙা কবরের টুকরো মাথার নিচে রেখে এইসব গল্প লিখে ফেলতেন। আপনি বাঙালি লেখক হলে শ্মশানের ছাই রেখে চেষ্টা করতেই পারেন, কিন্তু পরদিন সকালে সে ছাই বালিশ চাপা দেওয়া সিগারেটের সন্দেহ করে বাড়ির লোক উত্তম মধ্যম দিলে আমরা দায়ী নই। এই গল্পটা স্পন্সর করার জন্য বিশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলের নতুন মেম্বার ড্যানিয়েল পার্কার ও দেবমাল্য ঘোষকে। শুনছিলেন এইচপি লাভক্রাফটের কাহিনী অবলম্বনে দি হাউন্ড। সবাই ভালো থাকবেন।